বিপিএল প্রশ্নবিদ্ধ, এটা তাদের রেপুটেশনের ব্যাপার। মৃত্যু কোনো সমাধান নয়। ম্যাচ ফিক্সিং এর দায়ে ধরা পড়েছিলেন, বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়, তিনি কিন্তু স্পট ডেট হয়ে যেতেন। বর্তমানে আপনি টিভির পর্দা খুলবেন আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোনো খবর পাবেন না, সেটা কিন্তু হতেই পারে না। সেটা আইপিএল হোক, বিপিএল হোক, সিপিএল হোক, পিএসএল হোক কিংবা বিশ্বের যে কোনো প্রান্তে টি-20 লিগ হোক না কেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের মাঝখানে স্বচ্ছতা কতটুকু। দুটি উদাহরণ দিয়ে যদি শুরু করি তাহলে আপনাদের কাছে কিছু বিষয় পরিষ্কার হয়ে যাবে। ইমরান তাহির গ্লোবাল টি-20 লিগে খেলার সময় তিনি দাবি করেন গত মৌসুমে যে তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সেটাকে তিনি এখনো পাননি। এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মরত দেবব্রত পালকে তিনি ফোন দেন। ওই ফোন কলের রেকর্ডটি যদি আমরা শুনতে পাই, দেবব্রত পাল অকপটে স্বীকার করেন গত মৌসুমের 13 থেকে 15 জন ক্রিকেটারের টাকা এখনো বকেয়া রয়েছে। কিন্তু তিনি আরো বলেন ইতিমধ্যে বিসিবি কিছু টাকা পরিশোধ করেছে এবং কিছু প্লেয়ারের টাকা এখনো বকেয়া রয়েছে। এখন ওই তালিকায় যদি ইমরান তাহিরের নাম লিপিবদ্ধ থাকে তাহলে বুঝতেই পারতেছেন যে ওনার কথা সত্যতা কিন্তু প্রমাণিত হয়ে যায়। তার মানে বিপিএল প্রশ্নবিদ্ধ, এখনো কোনো টাকা মানুষ পাবে না। এখন আইপিএল নিয়ে যদি একটু কথা বলি, আইপিএল যখন যাত্রা শুরু করে তখন ললিত মোদী সাহেব ছিলেন তার ফাউন্ডার মেম্বার এবং বিসিসিআই সহসভাপতি মানে ভাইস চেয়ারম্যান ছিলেন। তখন তিনি কিন্তু একটি জটিল আরোপ নিয়ে আসেন সিএসকের কর্ণধার অ্যান্ড শ্রীনিবাসনের বিরুদ্ধে। আরোপটি হচ্ছে প্রথমবার যখন অ্যান্ড্রু ফ্লিনটফ আইপিএলে খেলতে আসেন তাকে যেন অন্য কোনো দল কিনতে না পারে সেই জন্য তিনি সকল দলকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে দেন। ওই বছর কিন্তু চেন্নাইয়ের হয়ে অ্যান্ড্রু ফ্লিনটফ খেলেছিল। তিনি আরেকটি জটিল আরোপ করেছেন, আরোপটি হচ্ছে সিএসকে তার বিশেষ বিশেষ ম্যাচগুলোতে তার পছন্দ মতো আম্পায়ার নিয়োগ দিত। তো বুঝতেই পারতেছেন এখানে অস্বচ্ছ একটা গন্ধ পাওয়া যাচ্ছে, মানে স্বচ্ছতা নাই, এখানে ম্যাচ ফিক্সিং এর গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু যেখানে দলের কর্ণধার ম্যাচ ফিক্সিং এর সাথে যুক্ত, তাহলে মহেন্দ্র সিং ধোনি বলেন কিংবা সুরেশ রায়না বলেন, তাদের মতো বড় বড় প্লেয়াররা কিন্তু ওই ধরনের কোনো নামগন্ধ আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। মাঝখানে কিন্তু 2টা বছর সিএসকে কে নির্বাসিত করে রাখা হয়েছিল আইপিএল থেকে, কিন্তু মহেন্দ্র সিং ধোনি বলেন বা অন্যান্য যারা সতীর্থ প্লেয়ার রয়েছেন সুরেশ রায়না, বদ্রীনাথ, তাদেরকে কিন্তু অন্য দলে খেলার সুযোগ দেওয়া হয়েছিল। তাদের প্রতি কিন্তু কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি আইপিএল কর্তৃপক্ষ কিন্তু বিসিসিআই। তো আপনারা কি মনে করতেছেন যে দলের কর্ণধার এই ধরনের কাজের সাথে যুক্ত আর মহেন্দ্র সিং ধোনি বলেন বা অন্যান্য প্লেয়াররা কিছুই জানে না? আমার তো মনে হচ্ছে তারা জানতো, কিন্তু জানার পরও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি, কারণ এটা তাদের রেপুটেশনের ব্যাপার। কিন্তু আপনাদের মনে আছে কি 2013 সালে আশরাফুল বিপিএল এর একটি ম্যাচে ম্যাচ ফিক্সিং এর দায়ে ধরা পড়েছিলেন। তিনি অকপটে স্বীকার করেন যে আমি একজন ব্যক্তির কাছে $12,800 একটি চেক নিয়েছিলাম, কিন্তু সেই চেকটা আমি ভাঙাতে পারিনি। তারপরেও কিন্তু তাকে 8 বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। তো বুঝতেই পারতেছেন যে আমরা বাঙালিরা কোন ধরনের অবিচার করছি তার বিরুদ্ধে। একদিকে মহেন্দ্র সিং ধোনিকে যদি রাখেন, একদিকে যদি মোহাম্মদ আশরাফুলকে রাখেন, তাহলে কিন্তু প্যারালাল ভাবে যদি চিন্তা করেন তো জিনিসটা কিন্তু খুবই কঠিন ভাবে দাঁড়ায়। বিপিএল এর স্ট্যান্ডার্ডটা যদি নিয়ে আপনি এখনো কথা বলেন, এই যে আসন্ন মৌসুমটি রয়েছে আজ পর্যন্ত আপনি এখনো বলতে পারবেন না যে কোন দলে কোন প্লেয়ার রয়েছে। কিছু প্লেয়ার তো দাবি করেন যে আমি ম্যাচের আগের দিন জানতে পেরেছিলাম আমি এই দলে খেলবো। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি একবার টিভি মিডিয়াতে বলেছিলেন যে ম্যাচ শুরু হওয়ার আগের দিন মানে বিপিএল শুরু হওয়ার আগের দিন আমি জানতে পারি যে আমি ঢাকার হয়ে খেলবো। অনেক প্লেয়ার ম্যাচের দিন দাবি করেন আমি ম্যাচের দিন জার্সি পাচ্ছি না, আমি সৌম্য সরকার খেলতেছি লিটন দাসের জার্সি পরে। কারণটা কি? বিপিএল এ কোন প্লেয়ার কোন দিন খেলে বা কোন প্লেয়ার কোন দিন চলে যায় সেটা কর্তৃপক্ষই জানে না। এটার কারণে জার্সির সময়মতো তৈরি থাকে না। এটা হচ্ছে বিপিএল এর স্ট্যান্ডার্ড। আবার যদি আরেকটা কথা আপনাদেরকে বলি, বিপিএল এর মাঠে একবার সাকিব আল হাসান ব্যাট করছিলেন, কোন একটা বলার বল করতেছিলেন, তো কোনো কারণে তাকে ওই বলে ওয়াইড দেওয়া হয় নাই। সাকিব আল হাসান ব্যাটাতে তেড়ে যান যে এই বুঝতে পারছেন যে স্ট্যান্ডার্ডটা কোন পর্যায়ে আছে। আরেকটা কথা যদি বলি, ম্যাচ শুরুর একটু আগে আফগানিস্তানের প্লেয়ার আম্মার শেহজাদ মাঠে ওপেন স্পোকিং করতেছিল। বিপিএল এর স্ট্যান্ডার্ড এমন একটি স্ট্যান্ডার্ড যারা বিলংস করে। ওইখানের একটি ম্যাচে ভুলবশত আশরাফুল একটি ভুলের ট্র্যাপে পা দিয়ে ফেলেন, সেই ট্র্যাপটি তিনি অকপটে স্বীকার করেন। তিনি ভুল স্বীকার করার পরও তাকে 8 বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। এখানে আমার কথা হচ্ছে যেখানে আইপিএল এর মতো জায়গায় অন্যান্য প্লেয়াররা কোনো শাস্তি পায় না, কেন তাকে এত বড় শাস্তি দেওয়া হলো? আইপিএল এ আরেকটু বিতর্কিত ঘটনা যদি আপনাদেরকে জানাই, চাহাল যখন মুম্বাইয়ের হয়ে খেলতো, খেলা শেষে যখন প্লেয়ারদের মাঝখানে নিজেদের মাঝখানে পার্টি হতো, ওই পার্টির এক পর্যায়ে 15 তলার ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তখন সকল প্লেয়াররা এসে তাকে বাঁচিয়েছিলেন। তাকে যদি কোনোভাবে ছেড়ে দেওয়া হতো তিনি কিন্তু স্পট ডেট হয়ে যেতেন। আরেকটি ঘটনাতে রস টেলর, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার, তাকে আপনারা সবাই চেনেন, তিনি তার বইতে লিখেছিলেন আমি একবার 190 রান প্লাস টার্গেটে চেস করতে গিয়েছিলাম, কিন্তু আমি 16 রানে আউট হয়ে ডাগআউটে ফিরে এসেছিলাম, তখন আমাকে দলের কর্ণধার চর মেরেছিলেন। বুঝতেই পারতেছেন স্ট্যান্ডার্ড কোথায় আমরা বিলংস করতেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো যে কোন পর্যায়ে বিরাজমান সেটা কিন্তু আপনাদের এই সকল কথাগুলো একটু শুনলে বোঝা যায়। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের মোস্ট ফার্স্ট্রেটিং একজন ক্রিকেটার। তিনি যে ধরনের প্রমিজিং স্টার্ট করেছিলেন কিন্তু ওই ধরনের আশানুরূপ ফল কিন্তু তিনি আমাদেরকে দেখাতে পারেন নাই। তার বর্ণিল ক্যারিয়ারের যদি স্ট্যাটটা একটু দেখে নিই তাহলে কিন্তু সেটা জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তিনি টেস্ট খেলেছেন 61টি, রান করেছেন 2737, সর্বোচ্চ রান 190, এভারেজ 24। ওডিআই খেলেছেন 177, রান করেছেন 3468, সর্বোচ্চ রান 109, এভারেজ 22.23। এখন যদি
আশরাফুলের জার্নিটা আপনারা দেখেন যে কিভাবে তার যাত্রাটা শুরু হয়। 17 বছর 61 দিন বয়স এই ছেলেটি মোতাই মুরলীধরনের বিরুদ্ধে খেলতেছে, চামিন দেবাজের বিরুদ্ধে খেলতেছে, ডেবু ম্যাচে সেঞ্চুরি করে দিল। এই সেঞ্চুরিটি আজ পর্যন্ত ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে এখনো তার দখলে রয়েছে। বাংলাদেশের হয়ে ওডিআই ফরম্যাটে দ্রুততম 50 রানের রেকর্ডটিও তার দখলে রয়েছে। 2001 সালে সর্বকনিষ্ঠ ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে তার যাত্রা শুরু হয়। 2004 সালে ভারতের বিরুদ্ধে 158 রানের একটি অপরাজিত ইনিংস। 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 100 রানের একটি দুর্দান্ত ইনিংস। এমনকি 2007 সালে স্বাগতিক সাউথ আফ্রিকার বিরুদ্ধে 87 রানের একটি ঝড়ো ইনিংস। এর সাথে সাথে কিন্তু আশরাফুলকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি দেওয়া হয়। কিন্তু এর পরের বছরই তিনি ভারতে অনুষ্ঠিত একটি নিষিদ্ধ লিগ ICL খেলতে যান। এখানে খেলার পর তাকে ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি দেওয়া হয়। যেমন তেমন করে 8টি বছর খুব কষ্টের মাধ্যমে চলে গেল। তিনি কিন্তু নিজের মুখে স্বীকার করেছেন যে আমি সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু তিনি করেন নাই, বুদ্ধিমানের কাজ করেছেন। মৃত্যু কোনো সমাধান নয়। এরপরে তিনি কোচিং যাত্রা শুরু করেন। দুবাইতে তিনি লেভেল 3 কোচিং সম্পন্ন করেছেন। এখন তিনি গ্লোবাল টি20 লিগের একটি কোচিং প্যানেলের সাথে যুক্ত ছিলেন। তার জন্য অগ্রিম শুভকামনা রইল। সময়ের সাথে সাথে 8 বছরের বিরতিটাও শেষ হয়ে গেল, মানে তার নিষেধাজ্ঞা শেষ হয়ে গেল। এরপরে তিনি জাতীয় দলে ফিরে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু সময়ের কারণে বলেন বা তার পারফরমেন্সের কারণে বলেন কিংবা বয়সের ক্লান্তিতে বলেন সে কিন্তু জাতীয় দলে ফিরতে পারে না। তো তাকে যদি একটু ছাড় দেওয়া হতো তাহলে কিন্তু সে বাংলাদেশকে আরেকটু অন্য পর্যায়ে নিয়ে যেতে পারতো। তাকে বলা হয় বাংলাদেশের মোস্ট ফ্রাস্ট্রেটিং ক্রিকেটার। আজকে আমরা পৃথ্বী শোকে নিয়ে কথা বলি, বিনোদ কাম্বলিকে নিয়ে কথা বলি, আমাদের নিজের দেশে তো আমাদের পৃথ্বী শো পড়ে আছে। হ্যাঁ, তার ডিসিপ্লিন ছিল না, সে একটি ভুল করেছে। তাকে যদি ভুল থেকে সংশোধন করে আমরা নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু আমরা তাকে একটু বড় স্টেজে দেখতে পারতাম। কারণ আকরাম ভাই, বুলবুল ভাই, হাবিবুল বাসার ভাইয়ের পরে যদি কোনো বড় স্টার বাংলাদেশে হয়ে থাকেন তিনি হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আজকে আপনি যদি সাকিব আল হাসানের কথা বলেন, তামিম ইকবালের কথা বলেন, মাশরাফির কথা বলেন, তাদের থেকে অনেক আগে ছিলেন মোহাম্মদ আশরাফুল। এবং আশরাফুলের কারণেই কিন্তু বাংলাদেশের ক্রিকেট একটি বড় পর্যায়ে চলে যায়। 21 বলে 50, 17 বছর বয়সে 100 এই ধরনের সেঞ্চুরিয়ান প্লেয়ার যখন ক্রিকেট বিশ্বে তকমা লাগিয়ে দিয়েছিল তখন কিন্তু সারা ক্রিকেটিং ওয়ার্ল্ড চমকে গিয়েছিল কে সেই বিশ্বে ভালো। তাকে যদি একটু ক্ষমার দৃষ্টিতে দেখা হতো হয়তো বা তার ক্রিকেটিং জার্নিটা সুন্দর হয়ে যেত। দীর্ঘ নিষেধাজ্ঞার পর তিনি আবারও চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি আর কামব্যাক করতে পারেননি। কিন্তু তিনি কামব্যাক করেছেন কোচ হিসেবে। রিসেন্টলি তিনি কোচিং এর সাথে যুক্ত। বর্তমানে তিনি গ্লোবাল টি20 লিগের একটি দলের সাথে কোচিং প্যানেলের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও তার একটি ডিগ্রি রয়েছে। ডিগ্রিটা হচ্ছে তিনি দুবাই থেকে লেভেল 3 কোচিং ডিগ্রি তিনি শেষ করে ফেলেছেন। সামনে তাকে আমরা আরো বড় পরিসরে কোনো কোচিং এর দায়িত্বে আমরা দেখতে পাবো, হয়তো বা বাংলাদেশের হোক কিংবা বাংলাদেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজির হোক কিংবা অন্য কোনো জাতীয় দলের হোক, আমরা তাকে ওই পর্যায়ে দেখতে চাই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাই।